জানো তো গিন্নি, আমাদের দুই মেয়ের জন্য খুব ভালো সম্বন্ধ দেখেছি, কিন্তু আমার একটু খারাপ লাগছে যে আমাদের ছোট মেয়ের তিতলির বিয়েটা একটা গরিব পরিবারে ঠিক হয়েছে। তবে গরিব ঠিক নয়, মধ্যবিত্ত বলতে পারো। আরে বাবা, ছেলে তো ভালো আর কাজকর্ম তো করেই, এটাই আমাদের জন্য অনেক। আর তাছাড়া শুধু টাকা পয়সা থাকলেই যে মানুষ সুখে থাকে এটা কিন্তু নয়, মানুষের ভালো ব্যবহার আচরণ সেসবও তো দেখতে হবে। তাই ছেলে ভালো, এটাতেই আমরা খুশি। বিলকিস দেবী এবং শোভন বাবু যখন এসব কথা আলোচনা করছিল তখনই তাদের দুই মেয়ে শম্পা এবং তিতলি সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। শম্পা ছিল বাড়ির বড় মেয়ে আর তিতলি ছিল ছোট। আর ছোট মেয়ে তিতলির গরিব পরিবারে বিয়ে হচ্ছে শুনে তার মাথা প্রচন্ড পরিমাণে গরম হয়ে যায়। তাই তিতলি তখনই মনে মনে নানান রকমের ফোন দিয়ে আটতে শুরু করে দেয়। বাবা আমার জন্য গরিব ছেলেকে দেখেছে আর আমার বড় বোনের জন্য ধনী পরিবার, না, এটা আমি কখনোই হতে দেব না। আমি জানি তো বাবা মা সবসময় আমার জন্য খারাপটাই বেছে নেয়, তাই আমি এমন একটা প্ল্যান করব আর এমন একটা চাল চালবো যেটাতে সবাই অবাক হয়ে যাবে। এভাবে দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই তাদের দুই বোনের বিয়ের দিন চলে আসে। আর বিয়ের দিন তাদের দুই বোনেরই শ্বশুরবাড়ি থেকে লেহেঙ্গা দেওয়া হয়। কিন্তু তিতলি চালাকি করে তার বড় দিদি শ্যামাকে বলে, এই দিদি, তোর লেহেঙ্গাটা আমাকে দিবি? দেখ না, আমার লেহেঙ্গাটা আমার মোটেও পছন্দ হচ্ছে না। তোর লেহেঙ্গাটা কত সুন্দর আর একদম ডিপ লাল রঙের, আমার তো দেখেই খুবই ভালো লাগছে। কিন্তু বোন, আমি তোকে আমার লেহেঙ্গা কিভাবে দেব? মানে আমার শ্বশুর বাড়ি থেকে তো এই লেহেঙ্গাটাই এসেছে আর আমি তো সেটাই পরবো, তাই না? আর তাছাড়া আমার লেহেঙ্গা তোকে দিয়ে দিলে আমরা যদি ওলটপালট হয়ে যাই তাহলে তো সমস্যা হতে পারে। ও, তুই তো ছোট বোনকে একটা সামান্য লেহেঙ্গাও দিতে পারবি না, তাই তো? ঠিক আছে, তোর থেকে আমি আর কিছুই চাইবো না, যা, আমি তোর সঙ্গে কথাও বলবো না। আচ্ছা ঠিক আছে, নে বাবা, তোর আবার রাগও হয়ে গেল। ঠিক আছে, তুই আমার লেহেঙ্গাটা পরবি কেমন, আর আমি তোর লেহেঙ্গাটা পরবো। এইভাবেই তিতলি চালাকি করে তার বড় দিদির লেহেঙ্গা পরে নেয় আর শ্যামাকে তার ছোট বোন তিতলির লেহেঙ্গাটা পরতে হয়। আর সেই জন্যই তাদের মা কোনটা শ্যামা এবং কোনটা তিতলি বুঝতে পারে না। তাই বিলকিস দেবী তার ছোট মেয়ে মানে তিতলিকে ধনী পরিবারের ছেলে শোভনের পাশে বসিয়ে দেয় আর বড় মেয়ে শ্যামাকে বিক্রমের পাশে বসিয়ে দেয়। এভাবেই কিছুক্ষণের মধ্যেই তাদের দুই বোনের বিয়ে সম্পন্ন হয়ে যায়। আর যেহেতু তারা মাথায় ঘোমটা দিয়ে থাকে সেই কারণে ঠিকমতো তাদের মুখটাও দেখতে পাওয়া যায় না। তাই তাদের স্বামীরাও কোনো কথা না বলে তাদের দুই বোনকে বিয়ে করে নিজেদের বাড়িতে নিয়ে চলে যায়। কিন্তু শ্যামার শাশুড়ি মা যখন তার বৌমার মুখ দেখতে চায় তখন, বৌমা, এবার তুমি ঘোমটাটা খোলো, আর কতক্ষণ ঘোমটা দিয়ে থাকবে, এবার আমি আমার বৌমাকে দেখতে চাই। এই বলে বর্ণালী দেবী তার নতুন বৌমার মাথা থেকে ঘোমটা সরিয়ে দেয়। আর তখনই শ্যামাকে দেখে বর্ণালী দেবী একেবারে চমকে ওঠে। এ কি, তিতলি কোথায়? আমি তো তিতলিকে বিয়ে করার জন্য বলেছিলাম, কিন্তু তুমি তো শ্যামা। আমিও বুঝতে পারিনি আমি এখানে কিভাবে, আর তোমার সঙ্গে আমার কিভাবে বিয়ে হয়ে গেল, আমি তো কিছুই জানি না, আমাকে ক্ষমা করে দাও। দেখো, যা হওয়ার হয়ে গেছে, এখন তুমি আমার বাড়ির বৌমা, তাই এখন এসব কথা বলে কোনো লাভ নেই, ছাড়ো, বাদ দাও। এভাবে বর্ণালী দেবী শ্যামাকে বাড়ির বৌমা হিসেবে মেনে নেয়। অন্যদিকে তিতলিকে দেখে শোভন খুবই রেগে যায়। কি ব্যাপার, তুমি এখানে? আমি তো শ্যামাকে পছন্দ করেছিলাম, তোমাকে তো নয়, তাহলে তুমি হঠাৎ করে এখানে কেন? আমিও বুঝতে পারছি না, হয়তো আমার দিদির লেহেঙ্গা পরার জন্য আর মাথায় ঘোমটা দিয়ে থাকার জন্য এরকমটা হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। সত্যি বলছি, আমি কিছুই জানি না। তুমি কিছু জানো না? আমার তো মনে হচ্ছে তুমি সব জানো, তুমি নাটক করছো আমাদের সাথে। দেখো, তুমি কিন্তু আমার বাড়ির বৌমা হয়ে গেছো ঠিকই, কিন্তু আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে কখনোই মেনে নেবো না। খোকা, তুই কেন শুধু শুধু এরকম ভাবে বলছিস? এই মেয়েটা তো এখন আমাদের বাড়ির বৌমা হয়েই গেছে, এখন কি আর কিছু করার আছে? তাই তুই শুধু শুধু রাগ করিস না, যা হওয়ার হয়ে গেছে, ছেড়ে দে। এভাবে শিল্পা দেবী শোভনকে বুঝিয়ে রুমে পাঠিয়ে দেয়। আর সেদিনের পর থেকেই শোভন পুরোপুরিভাবে পরিবর্তিত হয়ে যায়। আসলে শোভন যাকে পছন্দ করেছিল সেটা ছিল শ্যামা, আর সেই জন্য শোভনের মনে মনে সবসময় প্রচন্ড পরিমাণে রাগ হয়। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। অন্যদিকে বিক্রম এবং শ্যামা দুজনে হাসি খুশি বসবাস করতে থাকে। একদিন, শ্যামা, তুমি তো তোমার বাড়িতে মাটির উনুনে কখনোই রান্না করোনি, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি সরে যাও, আমি রান্না করে দিচ্ছি। তোমার তো ধোঁয়ায় চোখ জ্বলে জ্বলে লাল হয়ে যাচ্ছে, তুমি সরো। না না বিক্রম, আমি রান্না করে নেব। তুমি তো সবেমাত্র কাজ থেকে বাড়িতে ফিরলে, আর তুমি রান্না করবে, এটা কি হতে পারে? তুমি বাইরে কাজ করবে
আবার রান্নাও করবে? না না, অত কাজ তোমাকে করতে হবে না, আমি রান্না করে নিচ্ছি। আরে বাবা, আমি তোমাকে কি বললাম বুঝতে পারছো না? একদিন রান্না করলে কিচ্ছু হবে না। ঠিক আছে, তুমি ওঠো চুপ করে, আমি সব রান্না করে দিচ্ছি। আর আমি খুব ভালো রান্না করতেও পারি। আজকে তুমি আমার হাতে রান্না খাবে। আমি তো প্রতিদিন তোমার হাতে রান্না খাই, আজ নয় তুমি আমার হাতে রান্না খাবে। এভাবে বিক্রমের এত ভালোবাসা দেখে শ্যামা মনে মনে খুবই খুশি হয়। যাক বাবা, আমি তো খুবই খুশি হয়েছি, আমি এত ভালো একটা স্বামী পেয়েছি। আমি তো ভেবেছিলাম গরিব পরিবারে এসে আমার অনেক কষ্ট হবে, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। আমি সত্যি খুবই সুখে আছি। এভাবে শ্যামা সবসময় তার পরিবারকে নিয়ে খুশি থাকে। অন্যদিকে তিতলির জীবন পুরোপুরিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। শোভন, আমি তোমার জন্য কেক বানিয়েছি, তুমি খেয়ে দেখো। আমি প্রথমবার শুধুমাত্র তোমার জন্য নিজের হাতে কেক বানিয়েছি, খেয়ে বলো না কেমন হয়েছে। তোমার ওই রকম ফালতু কেক খাবার মতো আমার সময় নেই, ঠিক আছে? যাও, তুমি তোমার নিজের কাজ করো, আর আমাকেও আমার কাজে একা ছেড়ে দাও। আমাকে কোনো কাজে ডিস্টার্ব করতে আসবে না বলে দিলাম। এভাবে শোভন তিতলির উপর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। তোমার জন্য কে কেক বানিয়েছে? আমি তো শুধু নাটক করছি, যাতে আমার চালাকি আর আমার এই চালটা কেউ বুঝতে না পারে। আমার কেকটা তো আমিই খাবো। আর এভাবে দেখতে দেখতে একটা বছর কেটে যায়, আর তিতলি টাকা পয়সার অহংকারে পুরোপুরি অন্ধ হয়ে ওঠে। তবে তিতলিকে এখনো পর্যন্ত অনেক অত্যাচার সহ্য করতে হয়। সে এখনো পর্যন্ত তার স্বামীর ভালোবাসা পায় না, কিন্তু তা সত্ত্বেও সে কিছু মনে না করেই ওই বাড়িতে সংসার করে। কিন্তু আজকে তাদের বিয়ের পর প্রথম অ্যানিভার্সারি ছিল। ওদিকে বিক্রম ও সোমার জন্য অ্যানিভার্সারি গিফট কেনার জন্য চলে যায়। আচ্ছা দাদা, বলছি আমাকে একটা শাড়ি দেখান তো, যেটা দেখলে আমার বউ অনেক খুশি হয়ে যাবে। কেননা আমি আমার ওয়াইফকে অ্যানিভার্সারিতে একটা গিফট দিতে চাই। বছরে তো একবারও ওকে কোনো কিছু গিফট দিতে পারি না, তাই অ্যানিভার্সারির দিন আমি ওকে নতুন কিছু দিতে চাইছি আর কি। এই বলে বিক্রম তার বউ শ্যামার জন্য একটা সুন্দর শাড়ি এবং কেকের দোকান থেকে কেক নিয়ে আসে। হ্যাপি অ্যানিভার্সারি, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। ওয়াও, সত্যি এটা খুব সুন্দর। তুমি আমার জন্য এত সুন্দর এত দামি একটা শাড়ি কিনে এনেছো, আমার খুব পছন্দ হয়েছে বিক্রম। আর এটা কি? ওরে বাবা, তুমি আমার জন্য আবার কেক নিয়ে এসেছো। সত্যি আমি ভীষণ খুশি হয়েছি। আজকে তাহলে আমরা দুজনে মিলে খুব ভালো করে আমাদের অ্যানিভার্সারি পালন করব। হ্যাঁ শ্যামা, রাত্রেবেলা আমরা দুজন মিলে অ্যানিভার্সারি সেলিব্রেট করা হবে। এভাবেই তারা দুজনে মিলে খুবই হাসি খুশি প্রথম বিবাহ বার্ষিকী পালন করতে থাকে। কিন্তু অন্যদিকে তিতলির সংসারে কোনো রকমের খুশি থাকে না। তবে তিতলি তার অ্যানিভার্সারি উপলক্ষে অনেক অনেক শপিং করে, আর সেই সাথে শোভনের জন্য অনেক অনেক শপিং করার কথা ভাবে। হ্যালো শোভন, বলছি তোমার পছন্দের কালারটা একটু বলবে? তাহলে আমি তোমার পছন্দের কিছু শার্ট প্যান্ট কিনে নেব। আসলে আজকে রাত্রিবেলা আমি আমাদের অ্যানিভার্সারি পালন করার কথা ভেবেছি। দেখো তিতলি, তুমি যদি দুবার আমাকে ফোন করেছো তাহলে কিন্তু আমি খুব রেগে যাবো বলে দিলাম। আমি এখন আমার কাছে ব্যস্ত আছি, তোমাকে সব বলার সময় নেই আমার। এই বলে শোভন ফোন কেটে দেয়। আর শোভনের এরকম আচরণে তিতলির খুবই খারাপ লাগে। তবুও তিতলি শোভনের জন্য নিজের পছন্দ মতো জামা প্যান্ট কিনে নেয়। আর শেষমেশ শোভনের জন্য একটা খুব সুন্দর গিফট নেওয়ার কথা ভাবি। শোভনের জন্য আমি অ্যানিভার্সারিতে কি গিফট নেব? আমি বরং শোভনের জন্য একটা দামি ওয়াচ নিয়ে নিই, যেটা পরে শোভন প্রত্যেকদিন অফিসে যাবে। কিন্তু কোন কোম্পানির ওয়াচ নিলে ভালো হবে আমি কি করে বুঝবো? শোভনকে যদি ফোন করে আবার জিজ্ঞাসা করি তাহলে ও শুধু শুধু রাগ করবে। না না, কোনটা ভালো কোনটা খারাপ সেটা তো আমি বুঝতেও পারবো না, তাই ওকেই জিজ্ঞাসা করতে হবে। এমনই ভাবনা চিন্তা করতে করতে তিতলি আবার শোভনকে ফোন করে বলে, শোভন বলছি একটা দরকার ছিল। আসলে আমি বুঝতে পারছি না কোন কোম্পানির ওয়াচ কিনলে ভালো হবে, তুমি একটু আমাকে বলবে? তোমাকে তো বললাম তুমি আমাকে ফোন করবে না, তুমি তা সত্ত্বেও কেন আমাকে ফোন করে ডিস্টার্ব করছো? তুমি কি জানো না আমি ইম্পর্টেন্ট একটা মিটিং এ আছি? আর তারপরও তুমি বারবার ফোন করে আমাকে ডিস্টার্ব করছো। এবার কিন্তু আমি ফোন সুইচ অফ করে দেবো। এই বলে শোভন আবার ফোন কেটে দেয়। আর তখন তিতলি কোনো কিছু না ভেবেই নিজের পছন্দ মতো ওয়াচ কিনতে চলে যায়। আর এভাবেই তিতলি কেনাকাটা করার পর একটা কেকের দোকানে চলে যায়। শোভনের কোন কালারের কিংবা কোন ফ্লেভারের কেক পছন্দ আমি তো সেটাও জানি না, তাহলে কি আমি আবার জিজ্ঞাসা করব? না না, জিজ্ঞাসা করতেও তো আমার ভয় করছে। সত্যি আজকে আমি নিজের ভুলের জন্য শুধুমাত্র এরকম দিন দেখছি। আমি আমার পছন্দ মতোই কেক নিয়ে নিই, কারণ আমি যদি এবার শোভনকে ফোন করি তাহলে ও বাড়িতে এসে খুবই রাগারাগি করবে। আমি আর কিছুতেই ওকে ফোন করব না। এমনই ভাবনা চিন্তা করে তিতলি নিজের পছন্দ মতো কেক কিনে নেয়, আর সে কেক কিনে বাড়িতে ফিরে যায়।
আর এভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়। অন্যদিকে বিক্রম এবং শ্যামা নিজেদের অ্যানিভার্সারি খুবই মজা করে পালন করতে থাকে। আর এদিকে শোভন বাড়িতে ফিরলে তিতলি তাকে অ্যানিভার্সারি সেলিব্রেট করার কথা বলে। আর এই শুনে শোভন প্রচন্ড পরিমাণে রেগে যায়। দেখো তিতলি, তোমার কাছে অনেক সময় থাকতে পারে অ্যানিভার্সারি পালন করার জন্য বা বার্থডে পালন করার জন্য, বাট আমার কাছে কোনো সময় নেই। আমি তো কাজের মানুষ আর আমি সবসময় ব্যস্ত থাকি। আমি তোমার সাথে ওইসব কিছু সেলিব্রেট করতে পারবো না। এই বলে শোভন নিজের রুমে চলে যায়। আর শোভনের এরকম ব্যবহার দেখে তিতলির খুবই খারাপ লাগে। সে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে। আজকে তিতলি তার ভুলের কারণে মনে মনে প্রচন্ড পরিমাণে অনুশোচনাও করে, কিন্তু সে যেহেতু নিজের পায়ে নিজেই কুড়ুল মারে, তাই সে তার ভুলের কথা কারোর কাছে প্রকাশও করতে পারে না। এভাবে শ্যামার গরিব পরিবারে বিয়ে হলেও সে খুব ভালো মতো তার স্বামীর সঙ্গে অ্যানিভার্সারি পালন করতে পারে। কিন্তু তিতলি ধনী পরিবারে বিয়ে করা সত্ত্বেও সে কিছুতেই তার ধনী স্বামীর সঙ্গে অ্যানিভার্সারি পালন করতে পারে না। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন তিতলি তার বড় দিদি শ্যামার বাড়িতে যায়। দিদি, তুই কেমন আছিস? আসলে তোর সঙ্গে তো অনেকদিন দেখা হয়নি, তাই আমি তোর সঙ্গে দেখা করতে চলে এলাম। আয় আয় তিতলি, তোকে অনেকদিন পর দেখলাম। আমি খুব ভালো আছি, তুই কেমন আছিস বল। জানিস তিতলি, তোর জামাইবাবু আমাকে প্রচন্ড ভালোবাসে। আমার পরিবার যে গরিব তাতে আমার কিছু মনেই হয় না, কারণ এখানে আমার কোনো কষ্ট হয় না। আমি সত্যিই খুবই সুখে আছি। এই নাও, তোমাদের জন্য আমি গরম গরম মিষ্টি কিনে নিয়ে চলে এসেছি। আমি তো তোমাকে রাস্তাতেই দেখে নিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের জন্য মিষ্টি নিয়ে যাই। আর শুধু তোমাদের জন্যই নয়, আমি আমার বউয়ের জন্য রসমালাই নিয়ে এসেছি, কারণ আমার বউ তো রসমালাই খেতে ভীষণ ভালোবাসে। ওহ বিক্রম, তোমাকে আবার এখন কে আনতে বললো এসব? আচ্ছা ঠিক আছে, এনে যখন ফেলেছো তখন তো আমাদেরকে খেতেই হবে, তাই না? কই দাও। আর এভাবে তিতলি খুব ভালো মতো লক্ষ্য করতে পারে তার দিদি শ্যামার গরিব পরিবারে বিয়ে হলেও সে প্রচন্ড পরিমাণে সুখে শান্তিতে আছে। আর এই দেখে তিতলি সত্যি কথা বলার সিদ্ধান্ত নেয়। তাই তিতলি তখনই তার দিদি এবং জামাইবাবুকে সব সত্যি কথা বলে দেয়। আমি তো জানতাম এগুলো সব তোরই চালাকি, কিন্তু তিতলি তুই খুব ভালো কাজ করেছিস জানিস। আজকে যদি তুই আমার জায়গায় থাকতিস তাহলে তুইও খুব সুখে থাকতিস, আর আমি যদি তোর জায়গায় থাকতাম তাহলে হয়তো আমাকে তোর মতোই কান্নাকাটি করতে হতো। তোর মতো টাকা পয়সা পেয়েও আমি হয়তো খুশি থাকতে পারতাম না। এখনো সময় আছে তিতলি, তুই জামাইবাবুকে সব সত্যি কথা খুলে বলে দে। সত্যি কথাটা শুনে যদি শোভন তোকে ক্ষমা করে দেয় তাহলে তো ভালোই। এই কথা শুনে তিতলি তখনই শোভনের কাছে চলে যায় আর শোভনকে সে সমস্ত সত্যি কথা বলে দেয়। তুমি তোমার মুখে সত্যিটা বলেছো, এটাতে আমি অনেক খুশি হয়েছি। আমি তো চাইছিলাম তুমি এই সত্যিটা নিজেই আমাকে বলো। ঠিক আছে, যা হবার হয়ে গেছে, এখন সব কথা বাদ দাও। আর সেই দিনের পর থেকে শোভন ও তিতলির সঙ্গে আর খারাপ ব্যবহার করে না। সমস্ত কিছু ভুলে গিয়ে শোভন শেষ পর্যন্ত তিতলিকে স্ত্রী হিসেবে স্বীকার করে নেয়। আর এভাবে তিতলি ও তার দিদির মতো সুখে শান্তিতে সংসার করতে থাকে।